আচ্ছা শোনো। আমাদের আজকে ক্লাস হচ্ছে ইংলিশ ম্যারাথন 1। মানে এটা হচ্ছে আমাদের টোটাল, যদি বলি যে এফএমবি ব্যাচের সেকেন্ড ক্লাস। আর ইংলিশ লিটারেচারের উপরে আজকে কমপ্লিট প্রিপারেশন হবে। সো এখানে তোমার ইংলিশ লিটারেচারের উপরে শুরুতেই বলবো যে তোমরা এফআরবি ব্যাচের যে তিনটা লেকচার হয়েছে, লেকচার 1, লেকচার 2 অ্যান্ড লেকচার 3, সেই তিনটা লেকচার দেখবা। আর আজকে হচ্ছে আমি আমার যে হ্যান্ড নোটটা আছে সেটা পুরোটা কভার করব। এইখান থেকেই তোমার ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবা, নো ম্যাটার হোয়াট, সেটা জাবি হোক, বিউপি হোক, ঢাবি হোক, বা চবি রাবি যে ইউনিভার্সিটি হোক না কেন, ইনক্লুডিং খুলনা ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটি তুমি এই শিট থেকে 100% কমন পাবা। তো এই শিটটা যারা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবা তারা দেখবা যে লিটারেচার এখান থেকে হুবহু কমন আসছে। একটা ওয়ার্নিং তোমাদেরকে আমি দিতে চাই, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু তোমার কোশ্চেন দেখবা যে শিফট ওয়াইজ ভ্যারি করে। সো এই শিটটা এমন একটা তোমার, মানে কি বলবো, ম্যাটেরিয়াল, যেখানে তুমি যেই শিফটে পরীক্ষা দাও না কেন সেই শিফটে তুমি এটা থেকে কোশ্চেন কমন পাবা। ধরো তোমাকে তোমার শিফটে, তুমি ফার্স্ট শিফটে পরীক্ষা দিলা, সে ফর এক্সাম্পল, তোমাকে সে ফর এক্সাম্পল কোশ্চেন দেওয়া হলো উইলিয়াম ওটসুট থেকে। আরেক শিফটে পরীক্ষা দিছে আরেকজন, তাকে কোশ্চেন দেওয়া হলো জিবি শ থেকে। আরেকজন পরীক্ষা দিছে, সেখানে ধরো এসটি কলেজ থেকে কোশ্চেন আসলো। আরেকজনের জায়গায় ধরো কোশ্চেন আসতেছে সে ফর এক্সাম্পল পিবি শিলি থেকে। তো এই শিটটা হচ্ছে এমন একটা শিট যেখানে সবকিছু ইনক্লুডেড। তো তুমি যদি এইটা পুরোটা কমপ্লিট করো, ইউ আর সেফ, ইংলিশের মধ্যে তুমি ম্যাক্সিমাম মার্কটা এখান থেকে ক্যারি করতে পারবা। সো আমাকে কাইন্ডলি তোমরা একটু কনফার্ম করো তো যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ভিজুয়ালাইজ হচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া, জি দেখা ভাইয়া, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে। জি সো এই ভাইয়া, দেখা হচ্ছে, যাচ্ছে। এই হচ্ছে আমার সেই হ্যান্ড নোটটা, এটা থেকে তোমরা 100% কমন পাবা। এই যে স্ক্রিনে মার্ক করা যাবে না, ঠিক আছে, বি কেয়ারফুল, ওকে। হয়তো ভুলে হয়েছে, আমি সরে দিচ্ছি। ওকে। তো এখান থেকে দেখো 5+ এমসিকিউ তুমি কমন পাচ্ছ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, 5 মার্কের বেশি। বাট এটা থেকে তুমি শুধু যাবি না, তুমি বিউপি, তুমি হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও ফার্স্ট টাইমার হয়ে, বা তুমি রাবি চবি খুবিতে যেখানে পরীক্ষা দাও না কেন, 100% এখান থেকে কোশ্চেন কমন পাবা। এখন এই যে এটা হচ্ছে আমাদের নোটটা, যেটাকে আমি হ্যান্ড নোট বলতেছি। আর এই হচ্ছে বইটা, যেটা আমি তোমাদের কমপ্লিট একটা বই দাগিয়ে দিছি, এটা হচ্ছে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। দেখো এখানে কিন্তু মার্ক করা, আমি যদি ফুল বইটা দেখাই, ফুল বইটা দেখাই, যে তোমার কালারফুল করে মার্ক করে দেওয়া আছে এটা। এটা একই সাথে তোমাকে জিকে তে তো হেল্প করতেছেই, পাশাপাশি হচ্ছে তোমাকে আদার্স যে জিনিসটা, যেমন তোমার মানে লিটারেচারের প্রিপারেশন, জিকের প্রিপারেশন, দুইটার ক্ষেত্রে হেল্প করতেছে, কারণ এখানে লিটারের সাথে সাথে জিকে কানেক্টেড। তুমি দেখবা বিভিন্ন ইনফরমেশন তুমি এখান থেকে জানতে পারতেছো, যেটা তোমাকে জেনারেল নলেজের ক্ষেত্রেও কাজে দিবে। সো ফুল বইটা এখানে মার্ক করা আছে, শুধু মার্ক করা অংশগুলাই পড়বা। ওকে। আর এই যে অবশ্যই প্রত্যেকটা পার্ট পার্ট করে সাজানো, তো দ্যাটস এই এমসিকিউ গুলো দেওয়া আছে বিভিন্ন জব পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায়, বা হচ্ছে বিসিএস এ, যেখানে যেখানে কোশ্চেন আসছে। সো তোমাদের যেটা করণীয়, এই বইটা যা যা মার্ক করছি তা তা একবার হলো রিডিং কমপ্লিট করা। আর নেক্সট যে শিটটা আমি তোমাদেরকে এখন পড়াবো সেটা হচ্ছে এইটা, এই যে নোটস অন ইংলিশ লিটারেচার, এইটা থেকে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাচ্ছ। মানে ইংলিশ লিটারেচারে এর বাইরে কিছু আসবে না, এইটার ভিতরে যা যা আমি মার্ক করব তা তা তুমি মুখস্থ করবা। ঠিক আছে। এখন দেখো, প্রথমে কিছু বেসিক ইনফরমেশন যে নাইস টু নো, যে তোমার ইংলিশ লিটারেচারের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি আমরা বলি, সেটার জনক বা ফাদার অফ ইংলিশ লিটারেচারকে, সেটা উত্তর হচ্ছে তোমার জিওফ্রে চসার। ঠিক আছে, জিওফ্রে চসার। এবং নেক্সট আরেকটা কোশ্চেন আসে পরীক্ষায়, যদি মডার্ন লিটারেচার বলা হয় তখন সেটার উত্তরকে, সেটার উত্তর হচ্ছে জিবি শ, জর্জ বার্নার্ড শ। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার জিবি শ থেকে কোশ্চেন বেশি আসে, আমি বলে দিলাম। তাই ওনার সম্পর্কে আমাদেরকে ডিটেলসটা পড়তে হবে। পয়েট অফ পয়েটস, বাংলা লিটারেচারে আমরা যখন ম্যারাথন ক্লাস নিলাম সেখানে আমি বলছিলাম তোমাদেরকে যে বাংলা লিটারেচারে, ওকে, বাংলা লিটারেচারের মধ্যে কবিদের কবি সেটা কে ছিলেন বলো তো? নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ। উনি কিন্তু ইদানিংকালে খুব ইম্পর্টেন্ট, দেখবা বিসিএস ওনার থেকে কোশ্চেন হয়। তো হোয়াই নট অ্যাডমিশন, অ্যাডমিশনও হতে পারে। তো যদি দেখো, পয়েট অফ পয়েট মানে হচ্ছে এডমন্ড স্পেন্সার, এটা মনে রাখবা। তারপরে একই সাথে এই যে পয়েট এবং পেইন্টার, এটা হচ্ছে উইলিয়াম ব্লেক। এটা থেকে কোথায় যেন একটা কোশ্চেন আসছিল, আমি গত বছর দেখছিলাম কোন একটা ইউনিভার্সিটিতে। দেখো এটা মনে রাখতে হবে, তো এটাকে আমি মার্ক করে দিলাম, যেহেতু গত বছর আসছে কোথাও একটা, এই জন্য ইম্পর্টেন্ট। সে একজন পেইন্টার ছিলেন, একই সাথে একজন পয়েট ছিলেন, দ্যাট ইজ উইলিয়াম ব্লেক। এবং রেবেল পয়েট ইন ইংলিশ লিটারেচার, মানে বিদ্রোহী কবি, তার লেখার ভিতরে বিদ্রোহ ছিল, সেটা হচ্ছে লর্ড বায়রন। তো আমরা যদি বলি বাংলা লিটারেচারের মধ্যে বিদ্রোহী কবিকে, মাইকেল কাজী নজরুল মধুসূদন ইসলাম। কাজী নজরুল ইসলাম। কাজী মাইকেল নজরুল মধুসূদন ইসলাম। পরে আর যদি প্রশ্নটা এইভাবে আসে যে প্রথম বিদ্রোহী কবিকে, তখন উত্তর হবে মাইকেল মধুসূদন। মাইকেল দাদু। মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ। মধু দাদু।
তো দেখো, হ্যাঁ, তারপর দেখো যে মক হিরোইক পয়েট, এটা হচ্ছে আলেকজান্ডার পোপ। তো অতটা ইম্পর্টেন্ট না, তাই আমি মার্ক করলাম না, বাট পড়বা সবগুলাই। ইংলিশ ইপিক পয়েট বলা হয় জন মিল্টনকে। ঠিক আছে, ইপিক পয়েট। এবং পয়েট অফ নেচার, ইটস ইম্পর্টেন্ট, পয়েট অফ নেচার বলা হয় উইলিয়াম ওর্ডসওয়ার্থ। ঠিক আছে, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এটা ইম্পর্টেন্ট। এবং পয়েট অফ বিউটি, এটা অলসো অনেক ইম্পর্টেন্ট, 3 স্টার ইম্পর্টেন্ট, যে জন কিটস, পয়েট অফ বিউটি। তারই একটা উক্তি আছে যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। ঠিক আছে, তো আমরা সবকিছুই পড়বো, ডিটেলসে পড়বো, সমস্যা নেই। তারপর দেখো যে সুপার ন্যাচারালিজম, দ্যাট ইজ অ্যাস্ট্রি কলারিজ, তাকে কি বলা হয়? পয়েট অফ সুপার ন্যাচারালিজম, অ্যাস্ট্রি কলারিজ। তারপর দেখো রেভলিউশনারি পয়েট বা পয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড উইন্ডস, সেটা হচ্ছে পিবি শেলি। তারপর দেখো তোমার গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, মানে সর্বকালের সেরা ড্রামাটিস্ট যদি বলা হয়, দ্যাট ইজ উইলিয়াম শেক্সপিয়ার। তার দু একটা নাম বলো তো শেক্সপিয়ারের। বার্ড অফ এভান্স। সুন্দর সুন্দর গুলা বলো শেক্সপিয়ারের, যেগুলো আমরা সবাই জানি, পরিচিত। রোমিও হ্যামলেট, জুলিয়েট, ম্যাকবেথ। রোমিও জুলিয়েট, আর কি হইতে পারে? পয়েট অফ সুপার নেচার, ওথেলো, হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যাঁ, ম্যাকবেথ, ম্যাকবেথ, হ্যামলেট, অ্যান্টোনিও হ্যাঁ, ক্লিওপেট্রা। টেম্পেস্ট। রাইট। ম্যাকবেথ। তো এই যে এগুলা দেখো, এগুলা কিন্তু সবই উইলিয়াম শেক্সপিয়ারের, এই জন্যই তাকে বলা হচ্ছে দি গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইমস। তারপর দেখো ফাদার অফ ইংলিশ প্রোজ, প্রোজ কথাটার বাংলা কি বলো তো? গদ্য, পদ্য। গদ্য, গদ্য। গদ্য। যেমন আমরা বলি না বাংলা গদ্য পদ্য, তার মানে একটা হচ্ছে প্রোজ আর একটা হচ্ছে পয়েমস। তো দেখো এটা হচ্ছে ফ্রান্সিস বেকন, গদ্যের জনক বলা হলে তোমার ফ্রান্সিস বেকন। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি একই সাথে কয়েকটা জিনিস, বাংলা গদ্যের জনক, সাধু ভাষাঋতুর বিরাম জনক, চিহ্নের জন্য। তারপর তোমার জ্যোতি বা বিরাম চিহ্নের জনক। যে জ্যোতিষী। বইটা লিখছে সেটার নাম ছিল বেতাল পঞ্চবিংশতি। এগুলো মনে রাখবা, একটার সাথে একটা রিলেট করবা, তাহলে ইজি হবে। ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ, এটা বাদ দিবা, নট দ্যাট ইম্পর্টেন্ট। দ্য মোস্ট ফেমাস স্যাটিয়ারিস্ট, স্যাটায়ার কথাটার মানে কি বলতো? স্যাটায়ার, ব্যঙ্গ করা। ব্যঙ্গ, ব্যঙ্গাত্মক রচনা। ব্যঙ্গ। ঠিক আছে, তো এই স্যাটায়ার কেন ব্যবহার করা হয়? স্যাটায়ার ব্যবহার করা হয়, ধরো সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার বা বিভিন্ন ধরনের ব্যাড প্র্যাকটিস আছে না, এগুলাকে নিয়ে মূলত তোমার এই স্যাটায়ার গুলা ম্যাক্সিমাম সময় লেখা হয়, যাতে করে মানুষজন সেটা সম্পর্কে অ্যাওয়ার হইতে পারে। তো এরকম একজন ফেমাস স্যাটারিস্ট হচ্ছে গিয়ে তোমার জোনাথন সুইফট। তিনি হচ্ছে লিখছিল গালিভার্স ট্রাভেলস, এটা পরীক্ষায় প্রচুর আসে। গালিভার্স ট্রাভেলস কে লিখছে? জোনাথন সুইফট। তোমরা দেখছো ইউটিউবে মুভিটা? জি ভাই। হ্যাঁ দেখছি। দেখার তো কথা, কারণ এটা কিন্তু খুব, মানে অনেক ভালো একটা সিনেমা বলতে পারো, বা বিনোদনের একটা জিনিস, যে তুমি গালিভার্স ট্রাভেলস দেখবা, সেখানে লিলিপুট, তারপরে মানুষের মানে মজাও পাবা, আবার কিছু একটা মেসেজও পাবা। দেন তোমার আরেকটা বলতে পারি আমরা, এনিম্যাল ফার্ম। এনিম্যাল ফার্মের নাম শুনছো না? সেটাও একটা স্যাটায়ার। হ্যাঁ, ওকে, তারপর দেখো তোমার ফাদার অফ সায়েন্স ফিকশন, দ্যাট ইজ জুলিয়াস বার্নি। নট দ্যাট ইম্পর্টেন্ট, কিন্তু এই যে ফিকশন, এই যে SCIFI, এই যে সায়েন্স ফিকশনের শর্ট ফর্মকে বলা হয় SCIFI। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এটার ফুল ফর্মটা কোন একটা সালে। দেখো ফাদার অফ শর্ট স্টোরি, দ্যাট ইজ এডগার অ্যালান পো। শর্ট স্টোরির ফাদারকে এডগার অ্যালান পো। তো বাংলা লিটারেচারে আসো, সেখানে কে হবে শর্ট স্টোরির ক্ষেত্রে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, 12টা। অ্যান্ড ফাদার অফ ইংলিশ নোবেল, সেটা হচ্ছে দেখো হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, সুইফট রিচার্ডসন। তো এখানে অনেকগুলা বলা আছে, নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে, আর এখানে দেখো তোমার কে কোন সেঞ্চুরির ভিতরে ছিল, এটা অতটা ইম্পর্টেন্ট পার্ট না, বাট আমি বলবো যে তোমরা এই যে জন কিটসেরটা, এটা একটু মনে রাখবা। সে 19th সেঞ্চুরির তোমার একজন কি বলে সাহিত্যিক কবি। ছিলেন। তারপর তোমার এই যে জর্জ ইলিয়ট, তিনি ছিলেন তাও 19-এর। আর বাকি দুইটা বাদ দিবা। আর একদম যেহেতু সূচনা যদি বলি, যে ফার্স্টে সূচনা হয়েছে জিওফ্রে চসারের মাধ্যমে, তো তারটা হচ্ছে 14th সেঞ্চুরি। এই তিনটা মনে রাখতে পারো। এখন চলে আসো এইখানে, এই যে কিছু ইনফরমেশন আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে ডিরেক্ট MCQ আসে, লাইক অ্যাডমিশনে তো আসেই, বাট জবের ক্ষেত্রে অনেক বেশি আসে এই জায়গাটা থেকে, এই যে লিস্টটা থেকে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট এগুলা, এক একটা লাইন এক একটা MCQ ক্যারি। তো আমরা প্রথমেই বলবো হচ্ছে শেক্সপিয়ারের কথা। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ ড্যাশ। তো শেক্সপিয়ার কি কারণে পরিচিত? শেক্সপিয়ার হচ্ছে তোমার তার যে নাটক, মানে প্লে অথবা ড্রামা যেটাকে আমরা বলতেছি, সেটার জন্য সে সবচেয়ে বেশি বিখ্যাত। তারপরে তোমার ও হেনরি। ও হেনরি কেন বিখ্যাত? আচ্ছা, এখানে ডিকশনারি নিয়ে একটা কথা বলা আছে যে হর্নবাই, তাই না? তো ডিকশনারির সাথে আমরা ওনার কথা মনে রাখবো না, আমরা বলবো যে তোমার ডিকশনারির ক্ষেত্রে কার কথা?
কে সর্বপ্রথম ডিকশনারি স্যামুয়েল লিখছে? জনসন। স্যামুয়েল জনসন। স্যামুয়েল স্যামুয়েল জনসন। জনসন। এই যে দেখো এখানে বলা আছে সেটা, দি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই স্যামুয়েল জনসন। ঠিক আছে, আমরা এখানে আসবো একটু পরে। তো এই যে ও হেনরি ইজ ফেমাস ফর শর্ট স্টোরি। তারপরে ইলিজির জন্য বিখ্যাত কে? এখন প্রশ্ন আসে যে ইলিজি জিনিসটা কি, ইলিজি শব্দের অর্থ কি? শোক শোক কাব্য। গাথা। শোকগাথা। শোক কবিতা। শোক গাথা। ঠিক আছে, মানে শোক যেখানে গাথা। ধরো ল্যামেন্টেশন আছে। ল্যামেন্টেশন মানে কি, যে দুঃখ, শোক, বেদনা, এরকম কিছু। মর্নিং। হ্যাঁ, মর্নিং না, মর্নিং এরকম। ঠিক আছে। আচ্ছা, তো ইলিজির ক্ষেত্রে তোমার দেখো কার নাম আসছে, দ্যাট ইজ থমাস গ্রে। এটা মনে রাখবা। আরেকটা দেখো, হু ইজ ফেমাস ফর দি থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ, দ্যাট ইজ টি এস এলিয়ট। এটাও মনে রাখতে হবে। অ্যান্ড হু এক্সেল ইন ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের কবি বলা হয় রবার্ট ব্রাউনিং এর, ওনাকে। তো আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও তো, যে রবার্ট ব্রাউনিং তিনি কোন পিরিয়ডের সাহিত্যিক? ভিক্টোরিয়াল। রাইট, এটা হচ্ছে ভিক্টোরিয়ান। ভিক্টোরিয়ান পিরিয়ড। শুধু ভিআইসি লিখলাম, এটা ইম্পর্টেন্ট। ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে তিনজন পড়তে হয়, দ্যাট ইজ এমএআর। এই যে, হ্যাঁ, ম্যাথিও আর্নল্ড, তারপর হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, আরেকজন হচ্ছে রবার্ট ব্রাউনিং। এবং এই তিনজন থেকে দেখবা জাহাঙ্গীরনগরের কোনো না কোনো একটা শিফটে তুমি একটা এমসিকিউ পাবাই, এই তিনজন থেকে, মাস্ট। তারপর দেখো সেলিম আল দীন, আমরা সেলিম আল দীন সম্পর্কে বাংলা লিটারেচারে পড়ছি না? হুম। তো তিনি সেখানে, বলছিলাম তোমাদেরকে, তিনি মূলত কোন জিনিসটার প্রবর্তক? হুম। গ্রাম্য গ্রাম। চলচ্চিত্র। গ্রাম্য নাট্যমঞ্চ। থিয়েটার। হ্যাঁ, গ্রামের বিষয় এই নিয়ে। যে দেখো, এই যে ইথনিক থিয়েটার বা গ্রাম্য থিয়েটার যেটা, সেটার তিনি, সেটার জন্য তিনি বিখ্যাত, তিনি সেটার প্রবর্তক। আচ্ছা, আর আমাদের জাহাঙ্গীরনগরে সেলিম আল দীন মুক্ত মঞ্চ আছে, এটা মনে রাখবা। জাহাঙ্গীরনগরে কয়েকদিন পরেই কিন্তু তোমার মানে কনসার্ট হচ্ছে, এই যে তোমার এই যে সেলিম আল দীন মুক্ত মঞ্চে। কে কে আসতেছে? 13 তারিখে আসতেছে মেবি অ্যাশেজ। ঠিক আছে, আর 16 তারিখ না জানো কত তারিখে শুনলাম আসবে হচ্ছে জেমস। জেমসেরটা যদি হবে সেন্ট্রাল ফিল্ডে, কারণ অনেক মানুষ তো, এই জন্য সেন্ট্রাল ফিল্ডে বড় করে পরিসরে হবে। তারপর দেখো, হুইজ দি অথর অফ সেভারাল বুকস অন ওয়াইল্ড লাইফ, দ্যাট ইজ জর্জ লেলক। নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট তারপর পড়বা। লর্ড টেনিসন ইজ নোন অ্যাজ লিরিক পয়েট, এটা পড়বা। জনসন, জনসন তোমার ওয়াজ ফেমাস ইন 18th সেঞ্চুরি পয়েট, ক্রিটিক অ্যান্ড লেক্সিকোগ্রাফার। সো লেক্সিকোগ্রাফার মানে তো আমরা বললামই যে স্যামুয়েল জনসন তিনি ডিকশনারি লিখছে, যিনি ডিকশনারি লিখে তাকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফার বলা হয়। ওকে। সো দেখো, দি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই স্যামুয়েল জনসন, এটা পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। অ্যান্ড বেন জনসন ইন্ট্রোডিউসড কমেডি অফ হিউমার্স। তো কমেডি অফ হিউমার্স এটাও পরীক্ষা আসে, যে কমেডি অফ হিউমার্স এটা কার মাধ্যমে আসছে? এটা হচ্ছে বেন জনসন। তারপর দেখো যে অ্যান্ড্রিও মার্ভেল অ্যান্ড জন ডানে, তারা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। তো মেটাফিজিক্যাল মানে কি, যে জিনিসটা একটু আধ্যাত্মিক, ওরকম টাইপের জিনিস নিয়ে তারা লেখালেখি করছে। তারপর দেখো টি এস এলিয়ট এবং পাউন্ড ওয়ার তোমার লিটারেরি কোলাবোরেটরস, তারা একসাথে ধরো কোলাবোরেশন করে সাহিত্যকর্ম লিখছে, দ্যাটস এটা বলা হয়েছে। এডিশন অ্যান্ড স্টিলি আর নোন ফর দি স্পেকটেটর, তারা ধর একটা ম্যাগাজিনে সাহিত্যকর্ম গুলা পাবলিশ করছে, দ্যাটস এটার সাথে রিলেটেড। বাট এই যে তিনটে ইনফরমেশন অতটা ইম্পর্টেন্ট না, তাই আমি মার্ক করব না। নেলসন ম্যান্ডেলা, সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি। এখন কেন তিনি ইম্পর্টেন্ট দেখো, আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন। ঠিক আছে, তিনি কি নিয়ে কাজ করে মূলত বলো তো, কি নিয়ে কাজ করে? বর্ণ বৈষম্য। বর্ণবাদ। হ্যাঁ, রেসিজম। বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন। তারপর দেখো, এই যে বিথোভেন ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটিজ ইন দ্য ফিল্ড অফ মিউজিক। অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং পড়বা। তারপরে তোমার শোইনকা, ওল শোইনকা স্টাডিড থিয়েটার ইন লন্ডন, দি কন্টেম্পোরারি ড্রামাটিস্ট। আচ্ছা, এটা মনে রাখবা। আমরা যখন তোমাদেরকে যে হচ্ছে তোমার এফআরবি ব্যাচে ইংলিশ লিটারেচারের ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম, সেকেন্ড ক্লাসটা নিয়েছিলাম, সেখানে উইলিয়াম শেক্সপিয়ারের সাথে আরেকজন ছিল, তার নাম কি? এই যে ক্রিস্টোফার মার্লো। ঠিক আছে, ক্রিস্টোফার মার্লো, দি কন্টেম্পোরারি ড্রামাটিস্ট অফ উইলিয়াম শেক্সপিয়ার, দ্যাট ইজ ক্রিস্টোফার মার্লো। তো হু বিলিভড ম্যান ইজ দি মেকার অফ হিজ ওন ফেট, এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোরই কথা, যে ম্যান ইজ দি মেকার অফ হিজ ওন ফেট। আর উইলিয়াম ওর্ডসওয়ার্থ, তার কন্টেম্পোরারি কে? সেটা হচ্ছে এস টি কলারিজ। তারপর দেখো, দি কন্টেম্পোরারি নোবেলিস্ট অফ ভার্জিনিয়া উলফ, দ্যাট ইজ জেমস জয়েস। এই জেমস জয়েস পড়তে হবে, আমরা ওনার সম্পর্কে পড়বো। তারপর দেখো, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক ওয়াজ পাইওনিয়ার্ড বাই জেমস জয়েস। তারপর হু সাকসিডেড ওরসোথ অ্যাজ
পোয়েট লরেট, দ্যাট ইজ টেনিসন বা আলফ্রেড লর্ড টেনিসন। তারপর দেখো হু ওয়াজ ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ রেভলিউশন, দ্যাট ইজ উইলিয়াম উডসুথ। তো এই ইনফরমেশনটা মনে রাখবা, এটাকে আমি স্টার মার্ক করলাম যে ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা ইন্সপায়ার্ড কে ছিল, দ্যাট ইজ উইলিয়াম উডসুথ। আর বাকি এখানকার যেগুলো উপরে আছে সেগুলো আমি মার্ক করব না। তারপর দেখো হু ওয়াজ ইংলিশ পয়েট এডিক্টেড টু আফিম, এটা ইম্পর্টেন্ট, এটাকে তুমি স্টার মার্ক করবা। আফিমের সাথে তোমার মানে আফিম তো বুঝো, মানে সে হচ্ছে মদ্যপান বা এগুলার সাথে কানেক্টেড ছিল, এটা হচ্ছে অ্যাস্ট্রিকোলারিস। ইটস ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো কিন্তু আমি বাম সাইডে মার্ক করতেছি, এটা বুঝবা। আর ডান সাইডেরটা হচ্ছে এমনিতেই মার্ক করা পড়ানোর জন্য। তারপর দেখো poet who died in TB, that is John Keats, and who poet who was professionally known as a man of medicine, that is also John Keats, and poet of beauty বললো সেম। তারপর দেখো ফার্স্ট লং পোয়েম ইন ইংলিশ, এটা মনে রাখবা, সর্বপ্রথম লং পোয়েম সেটা হচ্ছে বিয়ল্ফ, ইটস ইম্পর্টেন্ট। তারপরে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট নোবেল অফ ভার্জিনিয়া উলফ, দ্যাট ইজ বয়েজ আউট, এটা অতটা ইম্পর্টেন্ট না। হু ইজ নোন অ্যাজ শেক্সপিয়ার সোয়ান সং। এখন আমরা যখন তোমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ পড়াইছিলাম সেখানে এটা নিশ্চয়ই পরীক্ষা কোশ্চেন দিছিলাম, এবং আমি তোমাদেরকে পড়েও দিছিলাম যে সোয়ান সং মানে কি, লাস্ট ওয়ার্ক, মানে যেটা লাস্ট ওয়ার্ক সেটাকে বলা হয় সোয়ান শেষ সং। লেখা। তো আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি রবীন্দ্রনাথ ঠাকুরের সোয়ান সং কি হবে? শেষের কবিতা ভাইয়া। শেষ শেষের লেখা কবিতা। কবিতা কবিতা। শেষ লেখা, কবিতাকে শেষ বলছে। লেখা শেষ লেখা। ঠিক শেষ শেষ আছে, লেখা। লেখা শেষ হবে তো। লেখা। আচ্ছা, তো মুসলমানের গল্প। মুসলমানের গল্প তো হচ্ছে, ওটা তো লাস্ট সেটা কি ছোট গল্প, একদম লাস্ট এইটা ওটা হচ্ছে হচ্ছে যেটা লাস্ট শেষ লিখছে ছোট সেটা ছোট হবে। গল্প। না। ঠিক আছে, ওটা শেষ লাস্ট ছোট লেখাটা গল্প। হচ্ছে লাস্ট। গল্পটা হচ্ছে শেষ ছোট গল্প। হ্যাঁ। আচ্ছা, তো এভাবে ধরো কাজী নজরুলেরটা আসতে পারে, বা শেক্সপিয়ারেরটা এখানে বলা আছে, দেখো তার সোয়ান সং কি, দ্যাট ইজ দি টেম্পেস্ট, এটা সে লাস্ট লিখছে, না দ্যাটস অল। না ফোন দিলাম না কিছু কারণে। আচ্ছা, তারপর দেখো এখানে কিছু পেন নেম দেওয়া আছে এবং তারা কিভাবে শর্ট ফর্ম ইউজ করতো, এটার পেছনে যথেষ্ট কারণ আছে, আমরা শুধু একজনেরটা এক্সপ্লেন করব। এখন দেখো, এই যে তোমার রিয়েল নেম অফ জর্জ ইলিয়ট, দ্যাট ইজ ম্যারি অ্যান ইভান্স। তারপরে ও হেনরি উইলিয়াম সিডনি পোর্টার, টি.এস. এলিয়ট থমাস স্টার্নস ইলিয়ট, ডক্টর জনসন স্যামুয়েল জনসন, আর চার্লস ডিকেন্স সেটা হচ্ছে বজ। তো এখানে দেখো আমরা কোন কোনটা মার্ক করছি, আমি প্রথমটা, দ্বিতীয়টা আর হচ্ছে লাস্টেরটা, এই তিনটা মার্ক করে দিয়েছি, তার মানে এই তিনটা মাস্ট পড়বা, ইম্পর্টেন্ট। এই যে বজ, তারপরে ম্যারিয়ান ইভান্স, উইলিয়াম সিডনি পোর্টার, এই যে তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এখানে তারা কেন এরকম তাদের রিয়েল নেমটাকে হাইড করে এই ধরনের আলাদা নেম ইউজ করতো। তো এটার পেছনে একজনের, এই যে তোমার মেরিয়ান ইভান্সের যদি কারণটা বলি, তার সাথে একজন লোকের সম্পর্ক ছিল, ঠিক আছে, ধরো রিলেশনশিপ ছিল, তো সে চাচ্ছিল যে ওই জিনিসটা মানুষের কাছে না আসুক। দ্যাটস ওয়াই সে হচ্ছে যেটা করছে যে সে তো জানতো যে তার লেখা অনেক প্রমিনেন্ট, সে যেটা করছে যে সে তার আইডেন্টিটি হাইড করছে, কারণ তার লেখা যদি মানুষের কাছে পৌঁছায় তখন মানুষজন তার প্রতি বেশি ইন্টারেস্টেড হবে। দ্যাটস ওয়াই তিনি হচ্ছে তার নামটা এভাবে চেঞ্জ করে অন্য একটা নাম ইউজ করছে। বুঝা গেছে? যাতে করে সে যদি ফেমাস হয়ে যায় তার সম্পর্কে মানুষ পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাইবে, আদারওয়াইজ ব্লা ব্লা। দ্যাটস ওয়াই আর কি এটা করে। বুঝতে পারছো এখানে ঘটনাটা কি? বাট অন্যান্যদের অন্য রিজন থাকতে পারে, আমি জাস্ট তোমাদেরকে এখানে একজনের এক্সপ্লেন করলাম, দ্যাট ইজ এই যে ম্যারিয়ান ইভান্সেরটা। এখন চলে আসো যে ডিফারেন্ট পিরিয়ডস ইন ইংলিশ লিটারেচার, এই টপিক থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, মানে এটা ইম্পর্টেন্ট। এখানে দেখো আমরা সবগুলো পড়বো না, সবগুলো কি পড়তে হবে, অ্যাংলো স্যাকসন, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, এর মধ্যে আবার কত কত ক্লাসিফিকেশন, সব পড়তে হয় না, আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। দেখো রেনেসান্স পিরিয়ডটা তোমার নট অনলি জাস্ট ডিউরেশন ওয়াইজ পিরিয়ড, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে ডিরেক্ট কোশ্চেন আসে যে রেনেসান্স মানে কি, রেনেসান্স শব্দটার অর্থ কি, কখন হয়েছিল, কোন সেঞ্চুরিতে হয়েছিল, এইভাবে অনেক ধরনের কোশ্চেন হয়। তো এখানে দেখো রেনেসান্স বানানটার দিকে প্রথমে খেয়াল করো, এটা মনে রাখার একটা টেকনিক তোমাদেরকে আমি শিখেছিলাম, কি বলতো, রেনেসান্স কিভাবে মনে রাখবা, স্পেলিং মনে রাখবা। রেনা রিনা এস ইজ এসেন্স। সেন্স, ভাইয়া রিনা রিনা ইজ ইজ সেন্স। গুড। এটা হচ্ছে রিনা ইজ সেন্স, তাহলে করে বোঝা যাচ্ছে যে দুইটা এস আসবে, দেখো এস এস এএনসি, রিনা আইএস ইজ, এরপরে এস এন সি, সেন্স। তো রিনা ইজ সেন্স। আর এটার পিরিয়ডের ডিউরেশন হলো 1500 থেকে 1610। এখন এই রেনেসেন্স পিরিয়ডের মধ্যে আলাদা করে কয়েকটা ক্লাসিফিকেশন আছে, তো পড়তে হবে কোনটা, ইলিজাবেথান পিরিয়ডটা। এটার পেছনে কারণ হচ্ছে ইলিজাবেথান পিরিয়ডকে কি বলা হয় বলো তো? হুম, ইলিজাবেথান গোল্ডেন পিরিয়ডকে কি এজ, বলে? গোল্ডেন এজ। রাইট, গোল্ডেন গুড। গোল্ডেন এজ। এজ। গোল্ডেন এজ বা গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, মানে ইংলিশ লিটারেচারের স্বর্ণযুগ বলা হয় এই ইলিজাবেথান পিরিয়ডকে, এই জন্য দেখো এটাকে মার্ক করে দেওয়া আছে 1558 থেকে 1603।
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর চলে আসো তোমার এই যে এখানে রোমান্টিক পিরিয়ডের ডিউরেশনটা পড়বা, যেটা হচ্ছে 1798 থেকে 1832। ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই। তোমরা আবার দেখলাম যে গ্রুপে আরেকজন লিখতেছো যে এইটা হবে না অন্যটা হবে, এটাই হবে, পরীক্ষা অপশন এটাই থাকে বেশিরভাগ। ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে তোমার 1832 থেকে 1901, আর বাকি কোনোটাই তোমাদের পড়তে হবে না। বুঝছো কি কি বললাম? তাহলে কয়টা পড়তে হবে? চারটা: ভিক্টোরিয়ান, রোমান্টিক, রেনেসেন্স, আর এখানে রেনেসেন্সের ভিতরে একটা, দ্যাট ইজ ইলিজাবেথান। চারটা ডিউরেশন পড়বা। তারপর চলে আসো যে দি ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। এভাবে তোমাদেরকে ডিরেক্ট কোশ্চেন দিতে পারে যে সবচেয়ে পুরনো পিরিয়ড কোনটা। তো এখানে দেখে বলো তো ওল্ডেস্ট পিরিয়ড কোনটা, বলো। ভাই রেনেস অ্যাংলো সেকশন পিরিয়ড। নো এই যে রেনেসেন্স পিরিয়ড কে উত্তর করলা? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না যে এখানে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড 450 থেকে 1100 কি 1066? এটা কেন দেখতে পাচ্ছ না? তো দেখো, দি ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এটা একদম শুরুতে আসছে তাই। তারপর দেখো, দি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার যদি বলা হয় তাহলে আমরা কোনটার কথা বললাম? ইলিজাবেথান এলিজাবেথ পিরিয়ড। তারপর দেখো, ভিক্টোরিয়ান এজ কার নাম অনুযায়ী হয়েছে? কুইন ভিক্টোরিয়া অনুযায়ী হয়েছে। আবার এলিজাবেথান এজ কার নাম অনুযায়ী হয়েছে? কুইন এলিজাবেথের নাম অনুযায়ী হয়েছে। তারপর দেখো, আর বাই দ্য এরা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, লাইক দে আর বেস্ট। ওদের ছবি দেখো তুমি অনলাইনে সার্চ করলে। তারপর দেখো, রেনেসান্স ইজ অ্যান ড্যাশ ওয়ার্ড। তো রেনেসান্সটা মূলত মানে কিভাবে আসছে, কোনটার সাথে রিলেটেড বলো? হুম, ফ্রেঞ্চ। রেভলিউশন। ফ্রেঞ্চ। তো ফরাসি দেখো বিপ্লবের সাথে। ফরাসি বিপ্লব না বলো, মানে ফরাসি মানে ফ্রান্সের সাথে রিলেটেড, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে রেনেসান্স ইজ এ ফ্রেঞ্চ খুবই ওয়ার্ড। তারপর দেখো, রেনেসান্স মিন্স ড্যাশ। তো এইটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, এই এমসিকিউটা হুবহু পাবা যে রেনেসান্স কথাটার মানে কি, দ্যাট ইজ রিবার্থ। এখন কিসের পুনর্জন্ম? কিসের পুনর্জন্ম? রিভাইভাল অফ লার্নিং, মানে শিখার, নতুন করে শিখার যে একটা পুনর্জন্ম, সেটার কথা বলা হয়েছে। এন্ড দেখো, রেনেসান্স পিরিয়ড কোথায় হয়েছে? ইটালির ফ্লোরেন্স থেকে, এখান থেকে শুরু হয়েছে, মানে বিগিনিং, সূচনা। যেমন ধরো আমরা যদি বলি আরব বসন্তের সূচনা হয়েছে কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টিউনেশিয়া। ইন্দোনেশিয়া। তিউনিসিয়া। ঠিক ইন্দোনেশিয়া। সেমনি এই যে রেনেসান্স যেই পিরিয়ডটা, এটার বিগিনিং হয়েছে তোমার ইটালির ফ্লোরেন্স থেকে। আমাকে বলো যে বিগিনিং কথাটা আমি যদি অন্য একটা ওয়ার্ড দিয়ে, সুন্দর ওয়ার্ড দিয়ে বলতে চাই, তাহলে কি হবে? বিগিনিং মানে কি? প্রোলগ পারে। নাকি? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, এনিথিং পজিটিভ অর নেগেটিভ? মেজবা ওই ডাক্তারের ওইখানে? আচ্ছা ঠিক আছে। ওকে, সো দেখো, দি বিগিনিং অফ রেনেসেন্স মে বি ট্রেসড টু দ্য সিটি অফ ড্যাশ। তো এটা ফ্লোরেন্স বললাম, এখানে আমি বললাম যে বিগিনিং শব্দটাকে আমি অন্য একটা ওয়ার্ড দিয়ে বলতে চাই, তাহলে কি বলবো? কি বলছো তোমরা? বুঝিনি, আবার বলো। জেনেটিকা। রাইট, এই যে জেনেসিস। স্টার্ট। স্টার্ট হলে আমি জিজ্ঞেস করতাম এটা, মানে ভাইয়া স্টার্ট কোন এর থেকে শব্দ তো হলো? জানা যায় অরিজিন, দ্য অরিজিন অফ স্টার্ট রেনেসান্স। অরিজিন এগুলা ক্লাস 2 3 পোলাপানো পারবে। আমার প্রশ্ন হচ্ছে জেনেসিস তুমি জানতে না। কোমেলস। ঠিক আছে, জেনেসিস। কোমেলস। হ্যাঁ, এটা বলতে পারো, এটাকে ধরো আমি 2 মার্ক দিলাম। জেনেসিস হচ্ছে গিয়া বিগিনিং, মনে রাখবা। তারপর চলে আসো, ফেমাস রাইটার অফ ইংলিশ ডিফারেন্ট পিরিয়ড। তো আমরা এখানে বললাম যে ইলিজাবেথান পিরিয়ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ইলিজাবেথান পিরিয়ডের মধ্যে আমরা পড়বো হচ্ছে ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার। এবং ওখানে আমরা যে বললাম যে উইলিয়াম শেক্সপিয়ারের কন্টেম্পোরারি বা তার সময়ের প্রিডিসেসর কে ছিল, দ্যাট ইজ ক্রিস্টোফার মার্লো। দুজনেই কিন্তু ফেমাস ড্রামাটিস্ট। আর রোমান্টিক পিরিয়ডের মধ্যে দেখো আমরা কাদের কাদের কথা বলতেছি: জন কিটস, পিবি শেলি, লর্ড বায়রন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এসটি কলেরিজ, এরা। ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে দেখো, পয়েটের মধ্যে আছে এই যে এমএআর, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে: ম্যাথিউ আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবা এমএআর দিয়ে। আর নোবেলিস্টের মধ্যে আছে চার্লস ডিকেন্স, জর্জ এলিয়ট, ট্রেজার এলিয়ট, থমাস অস্টিন। এরও ইম্পর্টেন্ট, চার্লস ডিকেন্স থেকে পরীক্ষা কোশ্চেন আসে প্রচুর, জর্জ এলিয়ট থেকে প্রচুর কোশ্চেন আসে। তারপর দেখো, মডার্ন পিরিয়ডের মধ্যে টিএস এলিয়টের কথা আসবে, একই সাথে জেমস জয়েসের কথা আসবে, রুডিয়ার্ড কিপলিং। তারপর বলতো রুডিয়ার্ড কিপলিং কি লিখছে, দেখি পারো কিনা। রুডিয়ার্ড কিপলিং। জঙ্গল বুক। কোনটা? জঙ্গল বুক। ঠিক আছে, জঙ্গল বুক।
তারপর চলে আসো, এইচ জি ওয়েলস আছে। এখন আমরা আরেকটা টেবিল চলে আসি, বাট এর আগে দেখি চ্যাটে কি কি কোশ্চেন করছো তোমরা। উম হ্যাঁ, দেখানোগুলাই ভালোভাবে পড়বা। জুম করতে পারবা আপনার এখানে? ও আচ্ছা, জুম করে নিয়ে, হ্যাঁ, তোমার কাছে যদি স্ক্রিনে লেখা ছোট মনে হয় তুমি নিজেই স্ক্রিন জুম করতে পারবা। ওকে, চলে আসো এখানে। পাইওনিয়ার অফ রোমান্টিসিজম। তো আমরা বলি রোমান্টিক পিরিয়ডের মধ্যে আমরা কাকে কাকে দেখছি। রোমান্টিক পিরিয়ডের মধ্যে দেখো, উইলিয়াম ওর্ডসওয়ার্থ ছিল, তারপরে কিটস, শেলি, হিস্ট্রি কলারেজ ছিল। তো এখানে যদি পাইওনিয়ার বলা হয়, পাইওনিয়ার, এই যেটা আমি তোমাদেরকে ওই যে লিটারেচার সেকেন্ড ক্লাসে বলছিলাম যে রোমান্টিক পিরিয়ডের পাইওনিয়ার হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থ এবং এসটি কলারেজ, এই দুইজন। ঠিক আছে। একটা কোশ্চেন তোমাদেরকে করি, আমি যেহেতু পড়াইছি এই জিনিসটা, রোমান্টিক পিরিয়ড কেন বলা হয়? রিজন কি? বলো। ভাইয়া তখন ভিক্টোরিয়ান তারা পিরিয়ডকে বলা হয় কেন? ভিক্টোরিয়ান ভাইয়া কুইন এলিজাবেথ ভাইয়া ছিল। ভাইয়া তারা তাদের গল্পের মাধ্যমে হৃদয়ের সাথে মাথার একটা কানেকশন তৈরি করে আর কি, ইমোশনাল। হ্যাঁ, অর্থাৎ রোমান্টিক পিরিয়ডের ভিতরে যে সকল রাইটাররা ছিলেন তাদের যে সাহিত্যকর্মগুলা, সেগুলা মাথা থেকে হার্টকে বেশি কানেক্ট করতো। ঠিক আছে। দ্যাটস এটাকে বলা হতো কি, রোমান্টিক পিরিয়ড। আচ্ছা, তারপর দেখো, হু ইজ দি এন্টি রোমান্টিক নোবেলিস্ট বিলংিং টু দ্য রোমান্টিক এজ? দ্যাট ইজ ইমিলি ব্রন্টি। একটা ইনফরমেশন মনে রাখবে যে এন্টি ছিল সে। তারপরে রোমান্টিক পয়েটস আর সো কল্ড বিকজ দে আর কানেক্টেড মোর উইথ হার্ট দ্যান উইথ হেড, এই যে এই কথাটা বলা আছে। অ্যান্ড জোনাথন সুইফট বিলংস টু নিউ ক্লাসিক্যাল। তারপরে ক্রোনোলজিক্যাল অর্ডার অফ পয়েটস, মানে কার পর কে কে আসছে, যে চসার, তারপরে স্পেন্সর, পিবি শেলি, দেন কি সুইনবুরে, এটা একটা। তারপরে রবার্ট গ্রিন, হি ইজ ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইটস। কোশ্চেন আসে যে ইউনিভার্সিটি উইটস মানেটা কি। তো যে সকল সাহিত্যিক বা যে সকল তোমার লিটারেরি এই যে পার্সোনালিটিগুলো আছে, তাদের মধ্যে যারা যারা এই যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, তাদেরকে বলা হতো ইউনিভার্সিটি উইটস। ওকে। তো এরকম কে কে ছিল দেখো, রবার্ট গ্রিন, তারপরে থমাস কিড, থমাস লজ, জন লিলি, ক্রিস্টোফার মার্লো, থমাস ন্যাশে, জর্জ পিলে। এই কয়েকজন ছিল হচ্ছে তোমার ইউনিভার্সিটি উইটস। এন্ড এটা মনে রাখার নিমোনিক্স হচ্ছে GKLMNP। তো আমি এটাকে L2 বলতাম, কারণ দেখো এল দিয়ে কিন্তু দুইটা, থমাস লজ আর জন লিলি, এই জন্য আমি এটাকে আবার একটু চেঞ্জ করে নিয়েছি, দ্যাট ইজ GKL2MNP। বুঝছো? আচ্ছা, তো এটা মনে রাখবা, এই যে ইউনিভার্সিটি উইটসটা ইম্পর্টেন্ট। তারপর চলে আসো যে নোবেল লরেট রাইটার। নোবেল লরেট হচ্ছে কি, যারা নোবেল প্রাইজ উইন করছে। তো এখানে দেখো অনেকের কথা বলা আছে, টিএস এলিয়ট, ডব্লিউ বি ইয়েটস, উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল, তারপর তোমার এই যে উইনস্টন চার্চিল ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট বলো তো, উইনস্টন চার্চিল কারণ কারণ এটা হচ্ছে প্রেসিডেন্ট ছিল ভাই। হিস্টোরি অফ যুক্তরাষ্ট্রের দ্য রাজা ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লিখছে। গুড, হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লেখার কারণে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তার মানে সে একজন কি ছিলেন, তার পরিচয় কি? সে তো সাহিত্যিক ছিলেন না, তা সে তিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী না? প্রেসিডেন্ট ছিলেন। তার, আচ্ছা, প্রধানমন্ত্রী ছিল না প্রেসিডেন্ট ছিল? প্রধানমন্ত্রী ছিল ভাইয়া। প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ছিল, ভাইয়া প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিল এমনিতে। তো। প্রধানমন্ত্রী ছিল। আচ্ছা, মানে যদি তোমার হয় মানে প্রধানমন্ত্রী মনে হচ্ছে, আমার এটি মনে হচ্ছে, যাই হোক। তারপর দেখো বার্টন রাসেল, জিবি শ, তারপর ওরহান পৌমুক, হ্যারোল্ড পিন্টার, এইচ জি ওয়েলস, টনি মরিসন, উইলিয়াম ফলকনার, রুডিয়ার্ড কিপলিং, জন গ্যালসওর্থি, তারপর ডোরিস ল্যাসিং। নামগুলো কি অদ্ভুত! বাট এরা সবাই কি করছে, নোবেল প্রাইজ উইন করছে। তো নোবেল প্রাইজ সম্পর্কে আমরা একটু পরে আরো ডিটেলস পড়বো আমাদের একটা পার্টে, এই যে নোবেল প্রাইজ এন্ড আদার্স অথর্স, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ থাকে। ওকে। এখন চলে আসো যে ব্রিটিশ রাইটার। আমরা দেখবো বিভিন্ন সময় যে কোন রাইটার কোন দেশের, এখান থেকে কোশ্চেন আসে পরিচিতি থেকে। তো এই যে আমরা চার্লস ডিকেন্সের কথা বললাম, তারপরে ডিএস লরেন্স, এই ডিএস লরেন্স তো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই আছে, তাই না? ড্রিমস কবিতা লিখছে। ওকে। তারপরে তোমার দেখো ইমিলি ব্রন্টি, এখানে আছে কি উইলিয়াম উডসওয়ার্থ, উইলিয়াম ব্লেক, বার্টন রাসেল, ফ্রান্সিস বেকন, সমারসেট মগাম, আমি সল্ট বলি আর কি। তো দেখো, এরা হচ্ছে ব্রিটিশ, মানে কি ইউকে। এখন এখানে যেগুলো আমি মার্ক করছি, যেমন চার্লস ডিকেন্স, ডিএস লরেন্স, তারপরে উডসওয়ার্থ, ব্লেক, বার্টন রাসেল, ফ্রান্সিস বেকন, আর হচ্ছে সমারসেট মগাম, এই কয়েকজনেরটা মনে রাখবা, শুধু মুখস্থ করে ফেলবা যে এরা ব্রিটিশ। এবং এই যে সমারসেট মগাম তোমাদের একটা মানে প্যাসেজ লিখছে, সেটা কোনটা বলো তো? বা একটা লিখছে গল্প যদি বলি, উইলিয়াম সমারসেট মগাম। বিউপিতে আসছে তো এই কোশ্চেন, পারো না? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ছো না?
লাঞ্চিয়ান, ঠিক আছে, এটা তো পারা উচিত ছিল। বানান এভাবে কিনা আমি জানি না, বাট লাঞ্চিয়ান, এটা মনে রাখবা। আর দেখো আমেরিকান পোয়েটের মধ্যে কি কে আছে, দ্যাট ইজ পার্ল এস বাক। এই ওনার কথা একটু পরে আবার আসবে, এটা ইম্পর্টেন্ট। তারপরে আর্নেস্ট হেমিংওয়ে, রবার্ট ফ্রস্ট, টি.এস. এলিয়ট, ও হেনরি, এই কয়েকজন হচ্ছে তোমার আমেরিকান পয়েট। তারপর দেখো ফ্রেঞ্চ যারা ফরাসি, যেমন তোমার ভিক্টর হুগো, ঠিক আছে। তারপরে ওই যে আমরা মুসার নাম শুনছিলাম, মুসা প্যান্ট, যে কিসের মধ্যে পড়ছিলাম এটা, গিদা মুসা প্যান্ট। হ্যাঁ, ওই যে নেকলেস, নেকলেসের মধ্যে পড়ছো না, গিদা মুসা প্যান্ট, সেখানে এই যে এটা। তো তারপর দেখো তোমার আদার্স, যেমন রাশিয়ান হচ্ছে লিও টলস্টয়। লিও টলস্টয় কি লিখছে, তার একটা বিখ্যাত বই আছে, ওয়ার এন্ড পিস। ওয়ার অ্যান্ড পিস। তারপর দেখো ডাব্লিউ বি ইয়েটস, সে হচ্ছে আইরিশ পয়েট, ঠিক আছে, আইরিশ পয়েট, এটা থেকে বিউপিতে কোশ্চেন আসছিল, আইরিশ পয়েট ডাব্লিউ বি ইয়েটস। তারপর দেখো তোমার জিবি শ, সেও কিন্তু আইরিশ পয়েটস। তারপরে এই যে নিসিম ইজিকেইল, এটা লাগবে না, ইন্ডিয়ান পয়েট, লাইক ইন্ডিয়ান কোনো কিছুই লাগবে না, ইউ ক্যান স্কিপ দিস কান্ট্রি। আর কে নারায়ণ লাগবে না। গোথে, জার্মান পয়েট, এটা এমনিতে মনে রাখতে পারো যেহেতু জার্মান তাই। লাংস্টেন হিউজেস, উনিও আমাদের কোনটা লিখছে পাঠ্য বইতে, তাও ড্রিমস। ড্রিমস দুইটা কবিতা না, একটা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিম, আর একটা হচ্ছে কি অল পিপল ড্রিম। তো দুইটা। লাংস্টেন হিউজেস হচ্ছে আমেরিকান পয়েট, আর এই যে আমরা তখন পড়লাম সেটা হচ্ছে কোনটা, এই যে ডি.এস. লরেন্স, সে হচ্ছে ব্রিটিশ, ইউকে। আচ্ছা, এরপর দেখো যে ন্যাশনাল পয়েট। তো ন্যাশনাল পয়েট এখানে মনে রাখবা যে উইলিয়াম শেক্সপিয়ার একটা ইম্পর্টেন্ট বেশি, কারণ তিনি হচ্ছে ইংল্যান্ডের ন্যাশনাল পয়েট, জাতীয় কবি। বাংলাদেশের জাতীয় কবি কে, বলো। কাজী কাজী নজরুল নজরুল ইসলাম। ইসলাম। আচ্ছা, তাকে, তার সম্পর্কে দুইটা সাল ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে তাকে কবে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়, আর তাকে কবে 1976 করা সালে। হয়। নাগরিকত্ব দেওয়া হয় কত সালে, 1976। 1976। 1976। আর আর আরেকটা সাল ছিল আগে, তার আগে, সেটা কি, সেটা কিসের জন্য? 1972 সালে যে বাংলাদেশে আনা হয়। দেশে আনা হ্যাঁ, হয় কবে? জাতীয় কবি। জাতীয় কবিরটা কবে, বলো। বাহাত্তর। 1972। হ্যাঁ, জি হ্যাঁ। না না না, তোমরা দেখবা দুইটাই জোড় সংখ্যা, একটা 76, সেটা হচ্ছে নাগরিকত্ব, আর জাতীয় কবি আগেই দেখো। 1972 হ্যাঁ, ভাইয়া। রাইট। বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে, আর হচ্ছে জাতীয় কবির উপাধি দেওয়া হয় হচ্ছে 72, 1972 সালে। রাইট। তারপর দেখো হু ইজ নোন অ্যাজ দ্য বার্ড অফ অ্যাবন, দ্যাট ইজ উইলিয়াম শেক্সপিয়ার, তাকে বার্ড অফ অ্যাবন বলা হয়। একই সাথে তার সম্পর্কে আরেকটা নিকনেম মনে রাখবা, এটা বইতে এখানে দেওয়া নেই, বাট তারপর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে পয়েট অফ হিউম্যান নেচার। হিউম্যান নেচার নিয়ে সে লেখালেখি করছে, দ্যাটস তাকে বলা হয় পয়েট অফ হিউম্যান নেচার। আর যদি হিউম্যান শব্দটা না থাকে, যদি পয়েট অফ নেচার বলে, তখন উত্তর কি হবে, উইলিয়াম ওর্ডসওয়ার্থ। হ্যাঁ। তারপর দেখো এই যে তার জন্ম কোথায়, তার সাল কত, তো এইগুলা জাস্ট রিডিং পড়বো, অতটা ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে তোমার এই যে শেক্সপিয়ার লিভড ডিউরিং দি রেইন অফ ইলিজাবেথ 1, ইলিজাবেথ 1-এর সময় সে ছিল। তারপরে শেক্সপিয়ার কম্পোজড মাস অফ হিস প্লেস ইন হোয়াট সর্ট অফ বার্ডস, দ্যাট ইজ আয়াম্বিক পেন্টামিটার, এটা মনে রাখবা, আয়াম্বিক পেন্টামিটার। ওই ছন্দ বলি না আমরা, ওরকম একটা ছন্দ আর কি। ইন শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি এ হিরো ইজ হাই র্যাঙ্কিং ম্যান, ঠিক আছে, হাই র্যাঙ্কিং ম্যান হচ্ছে তার ট্র্যাজেডির মধ্যে থাকে হিরো। এখন চলে আসো যে নোবেল প্রাইজ অ্যান্ড আদার্স, তো এই জায়গাগুলোতে আমরা দেখবো যে ঢাকা ইউনিভার্সিটি তো এখান থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, এটা ইরেজ করতে পারতেছে না, এই যে 538, এই সংখ্যাটা কিসের সাথে রিলেটেড বলতে পারবা, জাস্ট বলতে পারলেই হবে। 538 কিসের সাথে সম্পর্কিত, বলো, পারো না কেউ? 538 কিসে পড়ছো, জিকের মধ্যে, বলো। স্যার ওই যে ইউএসএ রিলেটেড ছিল, ভুলে রাইট, গেলাম কি জানি। এটা হচ্ছে ইউএস ইলেকশনে টোটাল ইলেকটোরাল ভোটের সংখ্যা, তার মধ্যে কতগুলো পাইলে হচ্ছে একজন প্রেসিডেন্ট হয়ে যায়। 430। 270। 538-এর মধ্যে 430 পাইতে হবে, 270। সরি। 178 না বেটা? 270, 178 হলে তো তুমি সংখ্যালঘু, 270। ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো নোবেল প্রাইজ এন্ড আদার্স, এই পার্টটা থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে কোশ্চেন আসছে এবং সামনেও আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অ্যাওয়ার্ড অফ নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ স্টার্টেড ফ্রম দ্য ইয়ার 1901। তাহলে প্রথম কত সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়েছে, বলো। 1901 সাল 1900। থেকে।
হু ওয়াজ দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ নোবেল প্রাইজ ইন ইংলিশ লিটারেচার? দ্যাট ইজ সুলি প্রুডোমি। মানে লিটারেচারের প্রথম নোবেল পুরস্কার পাইছে এই সুলি, মনে রাখবে এখান থেকে। এই স্টেটসম্যান, স্টেটসম্যান কথার মানে কি? স্টেটসম্যান মানে সে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব, ঠিক আছে? বাট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ইংলিশ লিটারেচার, দ্যাট ইজ স্যার উইনস্টন চার্চিল। বুঝছো? নেক্সট দেখো, স্যার উইনস্টন চার্চিল গট দ্য নোবেল প্রাইজ ইন 1953। এবং সে কেন কেন পাইছিল? ওই যে হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেটা লিখছে তাই। এ মডার্ন ফিলোসফার বাট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ইংলিশ লিটারেচার, দ্যাট ইজ বার্টন রাসেল। এ সিনেটর, সিনেটর মানে কি? এই যে তোমার আমেরিকাতে সিনেট সদস্য হয় কতজন? 100। যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম আইনসভার। হ্যাঁ, বাট কতজন হয়? এই যে 100, দেখো ঠিক আছে, সিনেট। 100 জন। তো দেখো, এ সিনেটর অ্যান্ড এ পোয়েট হু ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার, দ্যাট ইজ ডব্লিউ বি ইয়েটস। তারপর দেখো, আমেরিকান ফিমেল নোবেলিস্ট পার্ল এস বাক অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1938 ফর দ্য বুক দি গুড আর্থ। এবং এই বইটা প্রচুর পরীক্ষা আসে, যে দি গুড আর্থ বইটার লেখককে, তাহলে কি হবে? পার্ল এস বাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, এ ফ্রেঞ্চ অথর হু রিফিউজড নোবেল প্রাইজ, দ্যাট ইজ জে পল সাত্রে। এটা থেকে ডিউতে কোশ্চেন আসছে, যে নোবেল প্রাইজ রিফিউজ করছে কে কে? একজন দেখো ফ্রেঞ্চ, আর একজন হচ্ছে রাশিয়ান। ফ্রেঞ্চ যে, তারটা থেকে আসছিল যে জে পল সার্তে। তারপরে রাশিয়ান যিনি, তার নাম হচ্ছে বরিস পেস্তার্নাক। এই দুইটা মনে রাখবা। এবং বুকার প্রাইজ দেওয়া হয় কিসের ক্ষেত্রে বলো? বুকার প্রাইজ, ম্যান বুকার প্রাইজ, তারপরে বুকার প্রাইজ, এগুলো লিটারেচারের উপরই দেওয়া হয়। সাহিত্যের জন্য। চলে আসো নেক্সট পার্টটাতে। এই যে আমরা বাইবেলের কথা তো শুনছি, বাইবেল সর্বপ্রথম ট্রান্সলেট করা হয় জন উইকলিফের মাধ্যমে। এই যে দেখো, জন উইকলিফ। এবং এটার নাম ছিল তোমার দি নিউ টেস্টামেন্ট। হু ট্রান্সলেটেড দি নিউ টেস্টামেন্ট? দ্যাট ইজ জন উইকলিফ। আবার তোমার রুবায়াত অফ ওমর খাইয়াম, সেটা হচ্ছে এডওয়ার্ড ফিটজারল্যান্ড, ফিটজারাল্ড, ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তারপরে পড়ো রুবায়াত ওমর খাইয়াম। তারপরে হচ্ছে সং অফারিংস, এইটার ইন্ট্রোডাকশনটাকে লিখছে দেখো, সং অফারিংস এর ইন্ট্রোডাকশন, দ্যাট ইজ ডব্লিউ বি ইয়েটস। আর গীতাঞ্জলি ট্রান্সলেট করছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এটার কারণেই তারা নোবেল প্রাইজ পাইছে। সো এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছো সবকিছু? বলো। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া। এখন চলে আসো যে এই পার্টটাই, যে থিম, তারপরে ক্যারেক্টার, অ্যান্ড দেন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যারা রাইটার্স আছে, যেখান থেকে হুবহু কোশ্চেন আসে, তাদের সম্পর্কে আমরা পড়বো। তাই নিয়ে থিম জায়গাটাতে চলে আসো। সবগুলো পড়তে হবে না, যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট। যেমন দেখো, তোমার দি অনলি মিডিয়াম অফ লিটারেচার ইজ ল্যাঙ্গুয়েজ। What is the salient feature of all literature? That is artistic quality. Elizabeth tragedy is centered on revenge. মানে এটা মনে রাখতে পারো, ইটস ইম্পর্টেন্ট, যে ইলিজাবেথ যে ট্র্যাজেডিটা, এটা কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে রিভেঞ্জ নেওয়ার উপরে। দ্য মেইন ফিচার অফ রেনেসান্স, রেনেসান্সের মধ্যে কি ফিচার? দ্যাট ইজ হিউম্যানিজম, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ রোমান্টিক পোয়েট্রি, দ্যাট ইজ সাবজেক্টিভিটি। রোমান্টিক পোয়েট্রির মধ্যে সাবজেক্টিভিটিটা ছিল। তারপরে রোমান্টিসিজম ইজ মেইনলি কানেক্টেড উইথ লাভ অ্যান্ড বিউটি, এটা বোঝা যাচ্ছে, এমনিতে পারবা। তারপর দেখো, দি গুড আর্থ অফ পার্লেস বাক ডিলস উইথ দি চাইনিজ লাইফ, যেটার জন্য সে নোবেল প্রাইজ পাইছে, দ্যাট ইজ চাইনিজ লাইফ নিয়ে একটা বই। পিবি শেলিজ অ্যাডোনাইস ইজ এন ইলিজি, মানে অ্যাডোনাইস হচ্ছে একটা শোকগাথা, এটা কার মৃত্যুতে তিনি লিখছে? দ্যাট ইজ জন কিটস। এটাও মনে রাখবা, ইটস ইম্পর্টেন্ট পিবি শেলির। তারপর দেখো, দি মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট এ জিউ, ঠিক আছে? এ জিউ। এই যে ইনফরমেশনটা, এটা ভাইবা বোর্ডে, চাকরির তো অবশ্যই আমরা আবার তাহলে শুরু করি। আচ্ছা, আমাকে একটু বলবো যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, বলো তো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। দেখা যাচ্ছে। সো এখানে দেখো, এই যে থিমের মধ্যে আমাদের কিছু ইনফরমেশন পড়তে হবে। আমরা তখন এই পর্যন্ত কভার করছিলাম, দ্যাট ইজ দি মার্চেন্ট অফ ভেনিস। এটা তো শেক্সপিয়ারের একটা প্লে, বিখ্যাত প্লে, মার্চেন্ট অফ ভেনিস। এইটা ভিতরে কাকে নিয়ে বলা হয়েছে? সেটা হচ্ছে এই জিউ, ঠিক আছে? একজন জিউ সম্পর্কে বলা হয়েছে। আবার অথেলো, অথেলো হচ্ছে একটা শেক্সপিয়ারের প্লে। এটা কাকে নিয়ে বলা হয়েছে? এটা হচ্ছে একটা মুর, একজন মুরকে নিয়ে বলা হয়েছে। এবং ভাইবা বোর্ডে এই কোশ্চেনটা প্রায়শই আসে, যে তোমার মার্চেন্ট অফ ভেনিসে কাকে নিয়ে এবং অথেলো কাকে নিয়ে, মুরকে নিয়ে। তোমরা ইন ফিউচার তো জব পরীক্ষা দিবা, তাই না? বিসিএস এর জব হোক
বাংলাদেশ ব্যাংক বা আদার্স যে কোনো টপ নোট জব যেগুলো হতে পারে, সেখানে তোমাকে এই ধরনের কোশ্চেন করবে যে এই যে অথেলো, এটা কিসের উপরে, মুরের উপরে। তারপর দেখো, দি অ্যানশিয়েন্ট মেরিনার ইজ এ পোয়েম অফ এস.টি. কলেরিজ অ্যাবাউট সিন অ্যান্ড পানিশমেন্ট। তো এটা আমরা আরো ডিটেলস পড়তে হবে। ডু নট গো নিয়ার। ভাই এই এনশিয়েন্ট মেরিনারটা আগের বার আসছিল হ্যাঁ, এটা এটা সিএমইটিতে। ইম্পর্টেন্ট, রাইট, এটা আসবে। তো দেখো, দি অ্যানশিয়েন্ট মেরিনার ইজ এ পোয়েম অফ এস.টি. কলারিজ অ্যাবাউট সিন অ্যান্ড পানিশমেন্ট। তো এখানে সিনটা কি, ওই যে একটা পাখিকে বিনা অপরাধে মেরে ফেলা হয়েছে এবং পরবর্তীতে তারা মানে খুবই বাজে সিচুয়েশনে পড়ে এবং তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। তো দেখো, তারপর দেখো, মবি ডিক ইজ এ ইজ দ্য স্টোরি অফ এ হোয়েল। টেনিসন ইন মেমোরিয়াম ইজ অ্যান ইলিজি। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বিলংস টু জুভেনাইল লিটারেচার। তারপরে দি র্যাথ অফ অ্যাকিলিস ইজ দ্য থিম অফ ইলিয়াড। তো এই যে র্যাথ অফ অ্যাকিলিস, এটা সম্পর্কে আমরা এমনিতেও পড়বো, জিকের মধ্যেও পড়বো, বাট এটা হচ্ছে ইলিয়াডের থিম থেকে। আচ্ছা, ইলিয়াড এবং অডিসি কে লিখছে বলো? হুমার। হোমার। হোমারের লেখা। তারপর দেখো, ইন হুইচ পোয়েম ডু ইউ ফাইন্ড হিন্দু অ্যালিউশন অফ ফিলোসফি, দ্যাট ইজ দি ওয়েস্টল্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে, দি ওয়েস্টল্যান্ড এটার লেখককে? দি ওয়েস্টল্যান্ড, বলো। ওয়েস্টল্যান্ডের লেখককে? এটা ইম্পর্টেন্ট, তো পরীক্ষা আসে, এখন তো আমারও খেয়াল নেই। দি ওয়েস্টল্যান্ড, টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট, রাইট, টি.এস. এলিয়ট। তারপর চলে আসো, ক্লাস অ্যান্ড সোসাইটাল কনফ্লিক্ট ইজ দ্য কি আন্ডারস্ট্যান্ডিং অফ মার্কসিজম, the school of literary writing that is connected with a medical theory, that is comedy of humors। এটা মনে রাখবা। What is the inner significance of the poem The Arrow and the Song? Cruel deeds and good deeds have effect upon mind। And দেখো, এই যে প্যারাডাইস লস্ট, এটা কি নিয়ে? টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। তো এই যে প্যারাডাইস লস্ট হয়েছে কিভাবে, সেটা সম্পর্কে তো আমরা জানি। আচ্ছা, প্যারাডাইস রিগেইনড এন্ড প্যারাডাইস লস্ট, এটা কার লেখা? দুইটাই বলো। মিল্টন। জন মিল্টন। এবং পরীক্ষায় এটা বেশি আসে যে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন্ট কার লেখা, যেহেতু আসছে। ইমিলি ডিকিনসন্স পোয়েম ইজ অ্যাবাউট রিলিজিয়ন, লাভ অ্যান্ড ডেথ। আচ্ছা, ইমিলি ডিকিনসন তোমাদের একটা পাঠ্য বইতে পয়েমস লিখছে মেবি, ওনার একটা পয়েমস আছে, মনে রাখবা। তারপর চলে আসো ক্যারেক্টার। জুলিয়াস সিজার, শেক্সপিয়ারের লেখা, হ্যামলেট, তার ম্যাকবেথ, টেম্পেস্ট, মার্চেন্ট অফ ভেনিস। তো এগুলোর যে ক্যারেক্টার দেখো, ব্রুটাস এটা হচ্ছে জুলিয়াস সিজারের ক্যারেক্টার, শাইলক হচ্ছে গিয়া মার্চেন্ট অফ ভেনিসের, তারপর হচ্ছে অফেলিয়া হচ্ছে হ্যামলেটের। অ্যান্ড এই তিনটে ইম্পর্টেন্ট। আর এই যে টেম্পেস্টের মধ্যে হচ্ছে অ্যান্টোনিওটা মনে রাখবা, ঠিক আছে। ম্যাকবেথ হচ্ছে থ্রি উইচেস। অ্যান্ড দেখো, এই যে জুলিয়াস সিজার ওয়াজ দ্য রুলার অফ রোম অ্যাবাউট 2000 years অ্যাগো। অ্যান্ড হ্যামলেট ফিয়ান্সে, তার নাম কি? তার নামে হচ্ছে অফেলিয়া। এই যে আমরা এখানে বললাম অফেলিয়া ক্যারেক্টার কিসের মধ্যে? হ্যামলেটের মধ্যে। তো হ্যামলেটের সাথে অফেলিয়ার সম্পর্ক কি? হ্যামলেটের ফিয়ান্সে ছিল। দি নেম অফ অথেলোজ ওয়াইফ, দ্যাট ইজ ডেসডেমোনা। এটা ইম্পর্টেন্ট, ডেসডেমোনা। অথেলোজ ওয়াইফ হচ্ছে কি? ডেসডেমোনা। এই ডেসডেমোনাকে সে মেরে ফেলে, পরবর্তীতে নিজেও সে ই করে, সুইসাইড করে। অথেলো গেভ ডেসডেমোনা ড্যাশ অ্যাজ এ টোকেন অফ লাভ, দ্যাট ইজ হ্যান্ডকারচিফ। এটা পরীক্ষা আসে যে কি দিছিল, হ্যান্ডকারচিফ দিছিল অ্যাজ এ টোকেন অফ লাভ। অ্যান্ড অ্যাকিলিস হচ্ছে একজন গ্রিক ফাইটার। আমরা পড়ছি না ইয়েতে যে অ্যাকিলিস হিলস, ACHI, তারপরে LL, হ্যাঁ ভাইয়া, ইয়েস, অ্যাকিলিস হিলস, এটার মানে কি বলতো? যে অংশটা হচ্ছে যে উইক অংশটা উইক পয়েন্ট, পয়েন্ট। দুর্বল। দুর্বল জায়গা, উইক পয়েন্ট। আচ্ছা, এটার গল্পটা তো নিশ্চয়ই তোমরা জানো। ওই যে তার মা তাকে জি একটা বর ভাই। দান করছিল, তার পা উল্টো করে ধরে, সাগরের দেবী ছিল তো সাগরের মধ্যে চুপ দিছে। সো পুরো বডি সে ই হয়ে গেছে, কাইন্ড অফ কি বলে, অমর হয়ে গেছে, বাট পায়ের ওই অংশটুকু, হাতের মানে এই যে হিল, এই অংশটুকু হাতের ভিতরে ছিল, এখানে পানি দিয়ে ভিজে নেয়, তো এটা আর অমর হয় না। তো যখন ট্রয় যুদ্ধটা হয় হেলেনের কারণে, তখন হচ্ছে কি একটা তীর গিয়ে তার ওই পায়ের ওইখানে লাগে, হিলে লাগে, তো সেখান থেকে সে মারা যায়। সে- তো এই হচ্ছে এটা তার উইকনেস, বাট এমনিতে আদার কোনো জায়গায় তাকে মারা যেত না। তো হু ওয়াজ দ্য ফার্স্ট হাজব্যান্ড অফ হেলেন অফ ট্রয়, দ্যাট ইজ মিনিলাস। এই যে হেলেনের হাজব্যান্ড কে ছিল? মিনিলাস।
এবং হেলেন অফ ট্রয় ওয়াজ দি ওয়াইফ অফ মিনিলাস, এটাই সেম কোশ্চেনই। তারপর দেখো অ্যাডিলা or আদিলা ইজ এ ক্যারেক্টার ইন এ নোবেল রিটেন বাই এম ফস্টার। দি ক্যারেক্টার উইলি লোম অ্যান্ড লিন্ডা বিম, এগুলো লাগবে না। মেইন ক্যারেক্টার অফ ইন প্যারাডাইস লস্ট বুক 1 and 2, দ্যাট ইজ, আমরা শয়তান বলি না, স্যাটান বা শয়তান, সেটা আর কি, স্যাটান। The most striking feature of D.S. Lawrence character is that he almost portray himself. এই যে D.S. Lawrence কি বলছে, দি অলমোস্ট পোর্ট্রে হিমসেলফ, সে নিজেকেই পোর্ট্রে করে ওটার মধ্যে। তারপরে দেখো was the only Trojan who did not speak evil of Helen and was gentle and kind to her, that is Priam। অতটা ইম্পর্টেন্ট না, তাই মার্ক করবো না। Octopus is the name of a person who described Mona Lisa as older the rocks among which she sits, এটা হচ্ছে ওয়াল্টার প্যাটার। অত ইম্পর্টেন্ট না, তাই আমি মার্ক করবো না। তারপর দেখো হুজ ডাইং ওয়ার্ডস ওয়ার ক্রিটো আই ও এ কক টু কি অ্যাসক্লিপিয়াস উইল ইউ রিমেম্বার টু পে দ্য ডেথ, দ্যাট ইজ সক্রেটস। আচ্ছা, এটার উচ্চারণ ডেথ মনে রাখবা, ডিইটি ডেথ, বিটা উচ্চারণ হয় না। অ্যাকর্ডিং টু দি রাইটার অফ এ মাদার ইন ম্যানভেলে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বেস্ট ডিসক্রাইবস দি ক্যারেক্টার অফ জেরি, দ্যাট ইজ ইন্টিগ্রিটি। এটা মনে রাখতে হবে, ইটস ইম্পর্ট্যান্ট। তারপর দেখো ডেলা ইন দ্য গিফট অফ ম্যাগি thought they are the best Christmas present in the world because they showed how much they love each other. সো এগুলো জাস্ট রিডিং পড়বা, আর যে কয়েকটা মার্ক করা আছে এখানে সেগুলা মেমোরাইজ করবা। এখন চলে আসো ইম্পর্টেন্ট যে পার্টটা, দ্যাট ইজ লিস্ট অফ 20 মোস্ট ইম্পর্টেন্ট রাইটার ইন ইংলিশ লিটারেচার। এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় 100% কোশ্চেন থাকবে, একটা দুইটা না, অনেকগুলা। ওকে, সো দেখো এর লিস্ট অফ 20 মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্সের মধ্যে কারা কারা আছে। উইলিয়াম শেক্সপিয়ার আছে, জিবি শো বা জর্জ বার্নার্ড শো আছে, বেন জনসন, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম মোরসোথ, অ্যাস্ট্রি কলারিস, পিবি শেলি, জন মিল্টন, আলেকজান্ডার পোপ, টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, রবার্ট ব্রাউনিং, থমাস গ্রে, উইলিয়াম ব্লেক, আলফ্রেড লর্ড টেনিসন, চার্লস ডিকেন্স, আর্নেস্ট হেমিংওয়ে, ডি.এস. লরেন্স এন্ড জোনাথন সুইফট। সো পরীক্ষায় তুমি ভালো করতে চাইলে এই সবার সম্পর্কে পড়তে হবে, কারণ তুমি কিন্তু জানো না যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি কোন শিফটে পরীক্ষা দিচ্ছ। হতে পারে তোমার শিফটে জিবি শো থেকে আসলো, হতে পারে তোমার শিফটে ক্রিস্টোফার মার্লো থেকে আসলো, হতে পারে তোমার শিফটে চার্লস ডিকেন্স থেকে আসছে। সো তোমার কি করণীয়, সবগুলাই পড়তে হবে এখান থেকে। বুঝতে পারছি আমি? এবং এখানে প্রত্যেকটার সাথে সাথে নিমোনিক্স দেওয়া আছে, তাই পড়াটা অনেক বেশি ইজি। বাট এরপরও যেহেতু এখানে এক একজন অনেকগুলো করে লিখছে, যেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দিব, অলরেডি মার্ক করা আছে। তো ফার্স্টেই দেখো আমরা কাকে নিয়ে পড়বো, দ্যাট ইজ তোমার উইলিয়াম শেক্সপিয়ার। তার বিখ্যাত বিখ্যাত ট্র্যাজেডি রোমিও অ্যান্ড জুলিয়েট, অথেলো, ম্যাকবেথ, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, কিং লিয়ার, জুলিয়াস সিজার, তারপর হ্যামলেট, তিটাস অ্যান্ড্রোনিকাস। তো এটাকে মনে রাখার একটা কৌশল আছে, দ্যাট ইজ রোমাকে জুলিয়ার সাথে হ্যামলেট পাঠাও। দেখো আরতে রোমিও অ্যান্ড জুলিয়েট, ওতে অথেলো, ম্যাকবেথ, এমতে এতে অ্যান্টনি ক্লিওপেট্রা, কেতে কিং লিয়ার, জেতে জুলিয়াস সিজার অ্যান্ড হ্যামলেট, দ্যাটস অল। তো এইভাবে তুমি নিমোনিক্স দিয়ে বা ছন্দ দিয়ে মনে রাখবা। কমেডির মধ্যে অনেকগুলো আছে, দেখো অ্যাজ ইউ লাইক ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দি টেম্পেস্ট, এটা হচ্ছে লাস্ট প্লে বা সোয়ান সং, দি মার্চেন্ট অফ ভেনিস, টুয়েলথ নাইট। এই টুয়েলথ নাইট বইটা আমার কাছে ছিল, আমি যখন বাসায় ছিলাম তখন এটা আমার কাছে ছিল। আচ্ছা, দি কমেডি অফ এরর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। উইন্টারস টেল, দি মিড সামার নাইট ড্রিম, তারপরে দি টেমিং অফ শ্রিও, মিজার অফ মিজার, লাভ লেভার লস্ট, লাভ স্লেভার্স লস্ট, অল ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, মাচ অ্যাডু নাথিং অ্যাবাউট নাথিং। তো এখানকার মধ্যে যে কয়েকটা আছে এটাকে মনে রাখার জন্য এখানে একটা লাইনের ভিতরে সবগুলা নিয়ে আসছে। অ্যাজ ইউ লাইক ইট, লেট গো টু দি টেম্পেস্ট অফ দ্য মার্চেন্ট অফ ভেনিস, অ্যাট টুয়েলথ নাইট টু সি দি কমেডি অফ এরর্স অ্যান্ড উইন্টারস টেল, অ্যাট দি মিড সামার নাইট ড্রিমস উই উইল সি দি টেমিং অফ শ্রিও, মিজার অফ মিজার অ্যান্ড লাভ লেভার্স লস্ট, উইল সে অল ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল। মানে একটা লাইন কয়েকবার পড়লেই তোমার এটা মনে থাকবে, ঠিক আছে? আর এগুলো সবগুলোই বিখ্যাত, লাইক শেক্সপিয়ার থেকে কোনোটাই বাদ দেওয়ার নেই। জিবি শতে চলে আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সময় যখন আমি 2021 সালে 2021 সেশনে জাহাঙ্গীরনগরে বি ইউনিটে পরীক্ষা দিই, সেখানে আমাদের সময় যে ম্যান অ্যান্ড সুপারম্যান থেকে আসছিল, ম্যান অ্যান্ড সুপারম্যান কার লেখা, জিবি শর লেখা। তো আমি এটা পারছিলাম, কারণ এই যে শিটগুলো এগুলো সেই আমি, দেখো এটা কত সালের শিট, 2020 সালের শিট, এগুলো তখনই আমি পড়ে কমপ্লিট করে ফেলছি। এখন চলে আসো যে তোমার জিবি শ, তার বিখ্যাত বিখ্যাত কোনগুলো পড়তে হবে।
ও এখানে ওইটাই বলা আছে, দেখো আমার মার্ক ছিল বি ইউনিটে 74+। তার মানে কি টোটাল 100-এর মধ্যে, আউট অফ 100। আর এমসিকিউতে 80-এর মধ্যে আমার মার্ক ছিল 54-এর উপরে, 54.75 এরকম মার্ক ছিল। তাতে করে মেড ছিল 6। তো দেখো, ইউ নেভার ক্যান টেল, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যান্ডিডা, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, এই প্রত্যেকটা হচ্ছে তোমার জীবিস্বর। আমাদের সময় ম্যান অ্যান্ড সুপারম্যান থেকে আসছিল।